নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি লেখক বিমল মিত্রের লেখা ঘরন্তী গল্পটি পাঠ করে শোনাচ্ছি। শুনতে থাকুন। ঘরন্তী। এ গল্পটা হয়তো না লিখতে হলেই আমি খুশি হতাম, কিন্তু লেখক জীবনের শুরু থেকেই ব্যক্তিগত সুখ সুবিধে নিয়ে ভাবা ছেড়েই দিয়েছি। তাছাড়া নিজের সুখ অসুখের প্রশ্ন তো এখানে ওঠেই না, কারণ মিসেস চৌধুরীর বিশেষ অনুরোধেই এটা লেখা। তবু তিনি গল্পটা আমাকে যেভাবে শেষ করতে বলেছিলেন সেভাবে শেষ আমি করতে পারবো না বলে দুঃখিত। তিনি যেখানেই থাকুন, এ গল্প যদি পড়েন যেন আমায় ক্ষমা করেন। সত্যি সেদিনের সে ঘটনার পর মিসেস চৌধুরী যে কোথায় চলে গেলেন কেউ জানে না। জানি না এই বই তার হাতে পড়বে কিনা, তবু যদি তার নজরে পড়ে তার অবগতির জন্য জানিয়ে রাখি, লাবণ্য ভালো আছে। লাবণ্যের একটি ছেলে হয়েছে। লাবণ্যের ছেলের নাম রেখেছে, কিন্তু সে কথা এখন থাক। মিসেস চৌধুরীর হয়তো মনে নেই সেসব কথা, কিন্তু আমার আছে। রাত তখন প্রায় 12টা। লাবণ্যের বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সিতে অনেকক্ষণ রাস্তা ঘুরে শেষে আমার বাড়িতে এসে হাজির হয়েছিলেন। বৃদ্ধা না হন, মিসেস চৌধুরীকে যুবতী বলা চলে না, তবু ঘরে ঢোকার সঙ্গেই উগ্র সেন্টের গন্ধে ঘর ভরে গিয়েছিল। রুজ মাখা গাল আর লিপস্টিক মাখা ঠোঁটের উপর যেন কে হঠাৎ কালি লেপে দিয়েছে। বললেন, একটা ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তোমাকে একটা গল্প লিখতে হবে বিমল। বললাম, ব্যাপার কি? কি হলো? তুমি কথা দাও লিখবে। তুমি অনেককে নিয়ে লিখেছ, এও তোমারই সাবজেক্ট। খুলে বলুন, কি ব্যাপার? মিসেস চৌধুরী বললেন, লাবণ্যকে নিয়ে তোমায় একটা গল্প লিখতেই হবে। লাবণ্য কে? বলবো তোমাকে সব, কিন্তু আগে কথা দাও লিখবে। অগত্যা কথা দিতেই হলো। মিসেস চৌধুরী বললেন, যত বদনাম শুধু আমাদের বেলায়, কিন্তু তবু তোমাকেই বলি, আমাদের আর যাই দোষ থাক, আমরা চরিত্রহীনা নই। আমার বাড়িতে যারা আসে কিংবা আমি যাদের কাছে যাই, তারা কেউ আমাকে সতী সাবিত্রী না বলে না জানো, আমাকে শ্রদ্ধা করে সবাই। অন্তত সমাজে আমি ঠকিয়েছি এ কথা কেউ বলবে না। আমার কাছে সরল সোজা কথা, ফেলো করি মাখো তেল। কেউ বলতে পারবে না আমার ঘরে এসে কাউকে পুলিশের হেফাজতে পড়তে হয়েছে। কিন্তু পুলিশ কি কিছু জানে না? জানে বই কি, সব জানে। আমার কিসের কারবার, আমার পেট চলে কিসে, সবই জানে। কিন্তু তবু বলে না কেন? তুমি তো দেখেছো আমার বাড়ির পাশেই পুলিশের থানা, তাদের নাকের উপরেই তো আমার কারবার চলছে। তবু কিছু বলে না কেন? এই প্রশ্নের উত্তর মিসেস চৌধুরী অবশ্য আশা করেন না, তাই আমিও চুপ করেই রইলাম। কথা বলতে বলতে মিসেস চৌধুরীর আধপাকা চুলের খোঁপা খুলে পড়ল। দু হাতে সেটাকে সামলে নিয়ে আবার বললেন, এই রাত্রিবেলা তোমার ঘরে বসে বলছি, আমায় কেউ কুলোত্যাগিনী বলে জানে, কেউ বা বলে আমার স্বামী আমায় ত্যাগ করেছে। আমি সব জানি, সব স্বীকারও করি। তোমাদের কাছেও আমি নিজেকে সতী সাবিত্রী বলে বড়াই করি না। আমি যা, আমি তাই।
আমার সুটকেসের মধ্যে যেদিন মিস্টার চৌধুরী এক প্রেমপত্র আবিষ্কার করলেন, সেদিনও আমি মিথ্যা কথা বলে আত্মরক্ষা করার চেষ্টা করিনি। তাছাড়া তোমরা তো জানো, এক গ্লাস বিয়ার খেলে কিরকম ভুল ভুগতে শুরু করি। কথা বলতে বলতে যেন হাঁপাতে লাগলেন। বললেন, তুমি হয়তো বিশ্বাস করবে না, বরাবর জানো নিশ্চয়ই, সন্ধ্যাবেলা 3 কাপ চা খেয়ে তবে আমার নেশা কাটে। আজ সত্যি বলছি তোমায়, 1 কাপ চাও জুটেনি কপালে। তারপর লজ্জা ত্যাগ করে বললেন, তোমার চাকরকে জাগাও, চা করুক। সত্যি মনে হলো মিসেস চৌধুরী এক নিদারুণ আঘাত পেয়েছেন যেন। সেই আঘাতের নেশার খোরাক খেতেও ভুলে গেছেন। এমনি কঠোর তার যন্ত্রণা। নইলে মিসেস চৌধুরীর মতো মেয়ে মানুষ এ রাত্রে নিজের ব্যবসা ছেড়ে আমার বাড়িতেই বা আসবেন কেন? অথচ সে আঘাত প্রতিরোধ করবার ক্ষমতাও যেন তার নেই। দুর্বল, অক্ষম আক্রোশে তিনি যেন ক্ষতবিক্ষত হচ্ছেন। শেষ পর্যন্ত উপায়ন্তর না দেখে আমার কাছে এসেই হাজির হয়েছেন। আমি বুঝি এখন তার একমাত্র অস্ত্র। গল্প লিখে যেন আমি একমাত্র তার প্রতিকার করতে পারি। জিজ্ঞাসা করলাম, কিন্তু লাবণ্য কে আপনার? চায়ের কাপে চুমুক দিতে গিয়ে থেমে গেলেন মিসেস চৌধুরী। বললেন, না, আমার কেউ না। আসলে আমার নিজের বলতে কে আর আছে বলো? আরও যেমন 10 জন ছেলে মেয়ে আসে আমার বাড়িতে, লাবণ্যও তেমনি। এদের সঙ্গে আমার কিসের সম্পর্ক? কত মারোয়ারি, ভাটিয়া, গুজরাটি, বাঙালি আসে, মেয়ের সঙ্গে করে নিয়ে আসে। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ 3 ঘন্টা, কেউ বা সারা রাত ঘর ভাড়া করে। 3খানা ফার্নিশড ঘর আমার ভাড়া নেয়, আবার কাজ ফুরোলে চলে যায়। লাবণ্য ওদের মতো একজন। আমার সঙ্গে ওর সম্পর্ক কিসের? লাবণ্যের সঙ্গে যদি কোনো সম্পর্ক নেই, তবে তাকে নিয়ে এত মাথা ব্যথা, তাকে নিয়ে গল্প লেখানোর প্রচেষ্টা কেন? বোঝা গেল না। মিসেস চৌধুরী বললেন, কিন্তু তা বলে কি তোমরা আমায় অর্থপিশাচ বলবে? এই যে তোমরা আমার ঘরে যাও, নিজের পয়সা খরচ করে খাও দাও, ফুর্তি করো, ও কখনো ঘর ভাড়া চেয়েছি? ছোটবেলায় এককালে কবিতা লিখেছি, তাই তোমাদের সঙ্গে মিশি, কিন্তু এ লাইনে এসে আর ওসব হলো না। না হোক, সকলের সব জিনিস হয় না। ওই বাড়ি ভাড়া টাকা থেকে যে কটা টাকা আসে, তাতেই আমার শেষ জীবনটা একরকম করে কাটিয়ে দেব। মিসেস চৌধুরীকে যারা জানে তারা বুঝতে পারবে এ তার বিনয়ের কথা। যেমন তেমন করে কাটিয়ে দেবার মতো জীবন তার নয়। এই বছরে অনেক টাকা তিনি কামিয়েছেন। একটু থেমে বললেন, ফুলচাঁদকে তুমি দেখেছো? বললাম, দেখেছি। তার মতন অত বড় লোক যে এক কথায় 10,000 টাকা বার করে দিতে পারে, সেও যখন প্রথমে ওই লাবণ্যের জন্য 800 টাকা খরচ করবে বলেছিল, আমি রাজি হইনি। আমি যত বড়ই ব্যবসাদার মেয়ে মানুষই হই না কেন, এককালে তো আমিও ঘরের বউ ছিলাম। রোজ সকালে স্নান করে তুলসী তলায় জল দিয়ে আমিও তো প্রণাম করেছি। আমিও তো ছেলে মেয়ের মা ছিলাম। আজ না হয় তোমরা আমায় দেখছো অন্যরকম, এখন পাকা চুলে কলম মাখি, তোবড়ানো গালে রুজ মাখি। হঠাৎ মিসেস চৌধুরীর মুখে এ কথা শুনে কেমন যেন অবাক লাগলো। বললেন, যাকগে, এসব কথা থাক, আমার ট্যাক্সি দাঁড়িয়ে, তুমি আমার ওখানে চলো, সব গল্পটা তোমায় বলবো।
এখন এত রাত্রে? তাতে কি হয়েছে? শেষ পর্যন্ত সে রাত্রে আমি অবশ্য মিসেস চৌধুরীর বাড়ি যাইনি। অনেক রাত পর্যন্ত মিসেস চৌধুরী সমস্ত গল্পটা আমায় বলেছিলেন। গল্প যখন শেষ হলো তখন রাত প্রায় 3টে। চলে যাবার সময় আমার হাত দুটো ধরে বলেছিলেন, লক্ষ্মীটি, এটা তোমায় লিখতেই হবে, তবে ওই শেষকালটা শুধু বদলে দিও। যেমন ভাবে বললাম ওইভাবেই শেষ করো, কেমন? তারপর ট্যাক্সিতে উঠবার আগে বলেছিলেন, তাহলে কাল বিকেলবেলা আমার ওখানে যাচ্ছ তো? পরের দিন ঠিক সময়ে গিয়েছিলাম মিসেস চৌধুরীর বাড়ি, কিন্তু দেখা তার পাইনি। দরজায় তালা দেওয়া। শুনেছিলাম মিসেস চৌধুরী বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছেন কোথায়, কেউ জানে না। তার সঙ্গে সেই আমার শেষ দেখা। শেষ দেখা বটে, কিন্তু সম্পর্ক সেখানেই শেষ হয়নি। অনেক গল্পের সূচনায় যখন কি নিয়ে লিখব ভেবেছি, তখন মিসেস চৌধুরীর গল্পটার কথাও মনে হয়েছে বারবার। মনে হয়েছে নিরঞ্জন আর লাবণ্যর গল্পটা লিখেই ফেলি। যেমন ভাবে শেষ করতে বলেছিলেন তেমনি করেই না হয় শেষ করি। মিসেস চৌধুরী যেখানেই থাকুন, এ গল্প তার হাতে পড়তেও পারে। একদিন আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন। সে স্নেহ, সে ভালোবাসায় কিছুটা অন্তত তাহলে পরিশোধ হয়, কিন্তু মন সায় দেয়নি। ট্রামে, বাসে, সিনেমায়, সংসারে সর্বত্র লাবণ্যকে খুঁজে ফিরেছে আমার মন। সন্ধ্যাবেলা চৌরঙ্গীর ধারে গালে সস্তা পাউডার আর আলতা মাখা ঠোঁট দেখে অনেকবার চমকে উঠেছি। ভেবেছি এই বোধহয় মিসেস চৌধুরীর লাবণ্য। লাবণ্যর জীবন হয়তো এইখানে এসেই থেমেছে। আবার কখনো কোনো নতুন পরিচিত পরিবারের শান্ত সন্ধ্যা পরিবেষ্টনীতে পুত্রকন্যার আনন্দ পরিবেশে গৃহিণীর দিকে চেয়ে চোখ আমার অপলক হয়ে গেছে। এই কি লাবণ্য? হয়তো নিরঞ্জনের উদার প্রেমের প্রাচুর্যে সে লাবণ্য এমন মহীয়সী হয়ে উঠেছে। কিন্তু তবু আমার অনুসন্ধিৎসু মনের ক্ষুধা মেটেনি কোথাও। মিসেস চৌধুরীর কল্পিত পরিণতির সঙ্গে লাবণ্যের বাস্তব জীবনের পরিণতি যেন কোথাও অসঙ্গতি ছিল। আমার উদ্ভাবনী শক্তি দিয়ে কোনো দিন তার কোনো সমাধান খুঁজে পাইনি। তার নিরঞ্জনের মতো পুরুষকে তো আজও দেখি সকালবেলা বাসে চড়ে অফিসে যেতে। টেনে টুনে 100 টাকায় না কি হয় মাইনে পাক। টুইলের শার্ট আর মিলের কাপড়, এক কথায় মোটা ভাত আর মোটা কাপড়। একটা পেট 100 টাকায় একরকম চলে যায় বই কি। আর লাবণ্য, মিসেস চৌধুরী বলেছিলেন লাবণ্য ছিল ওই নিরঞ্জনের মতো সাদাসিধে 50 টাকার মাইনে আর 50 টাকা ডিয়ারনেস। তা সত্যি। আমিও ভাবি ওই মাইনেতে ওর চেয়ে বিলাসিতা কি করে করা যায়, বিশেষ করে মেসের খরচ, বাস ভাড়া, টিফিন। তারপর 2-1 দিন সিনেমাতেও যেত না। কেমন করে ওদের আলাপ হলো কে জানে। গ্রহচক্রের কোনো ষড়যন্ত্রের ফলে কক্ষভ্রষ্ট হয়ে দুজনে মুখোমুখি এসে দাঁড়িয়েছিল একদিন। তারপর ওদের আর ছাড়াছাড়ি হলো না কেন, তাই বা কে জানে। ওদের নিয়ে একদিন গল্প হবে এ ধারণা থাকলে মিসেস চৌধুরী সে কথা নিশ্চয়ই এনে রাখতেন। কিন্তু আর যাই হোক, পছন্দের বাহবা দিতে হবে বটে নিরঞ্জনের।
মিসেস চৌধুরী বলেন, লাবণ্য রোগা হলে কি হবে, ওর গালের তিলটার জন্য সকলেই ওকে পছন্দ হতো। তা লাবণ্যকে আমিও কল্পনা করে নিতে পারি বই কি। মিসেস চৌধুরীর বর্ণনার সঙ্গে অনেক সময় বাসের ট্রামের মেয়েদের মিলিয়েও নেই। যেন মনে হয় এক লাবণ্য আজ 100 লাবণ্য হয়ে সারা কলকাতায় ঘুরে বেড়াচ্ছে। আর লিন স্ট্রিটের মোড়ের ওপর একটি ছেলে আর একটি মেয়ে একসঙ্গে যেতে দেখলে কেমন যেন মনে হয় ওরা সেই নিরঞ্জন আর লাবণ্য। অফিসের ছুটির পর ওরা চলেছে মিসেস চৌধুরীর প্রি স্কুল স্ট্রিটের বাড়িটার দিকে। মাসের প্রথম দিন 5 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য একটা ঘর ভাড়া করে ওরা পরস্পরের মুখোমুখি হয়ে বসে ঘনিষ্ঠ হবে, একান্ত হবে। একদিন পেছনে পেছনে অনুসরণ করেছি ওদের। তবে কি মিসেস চৌধুরী আবার ব্যবসা শুরু করেছেন? সেই আগের মতো সাহেব মেয়ে মোটর দোকানপত্র পেরিয়ে সামনে নিরঞ্জন আর লাবণ্য পাশাপাশি চলেছে। গায়ে টুইলের শার্ট, পায়ে মোটা কাবুলি জুতো। পাশে গিয়ে দেখা যায় নিখুঁত করে দাড়ি কামানো রয়েছে। আজ তারই পাশে লাবণ্য। নতুন কোন শার্ট শাড়িটা পরেছে আজ। কানের একটা দুল কেনবার পয়সা নেই ওর। গলায় পড়েছে ঝুটো মুক্তোর নেকলেস। একটু তাড়াতাড়ি সরে গিয়ে পাশ থেকে ভালো করে দেখতে লাগলাম। রাস্তায় জনস্রোতের মধ্যে আমাকে দেখতে পাবে না ওরা। ঘাড় ফিরিয়ে দেখলাম ওদের নিয়ে গল্প লিখতে হবে, ভালো করেই দেখা চাই। মিসেস চৌধুরীর বর্ণনার সঙ্গে আজও এদের কোনো অমিল নেই যেন। লাবণ্যের পায়ের চটিটাও পর্যন্ত যেন কোনো পরিবর্তন হয়নি। এত বছর পরেও কি সে চটিটাই পরেছে? নিরঞ্জন কি 10 বছর আগের সেই টুইলের শার্টটা বদলায়নি আজ পর্যন্ত? সেই বিকেলের আলো ছায়ার মধ্যে জনবহুল রাস্তার স্রোতে মিসেস চৌধুরীর কাছে শোনা নিরঞ্জন আর লাবণ্য যেন আবার রক্ত মাংসের শরীর নিয়ে হাজির হলো আমার সামনে। নিরঞ্জন বলছে, এ শাড়িটা পরে তুমি খুব ভালো দেখাচ্ছে কিন্তু। কত দাম নিল এর? আরো পাশে গিয়ে ঘনিষ্ঠ হয়ে শুনতে লাগলাম ওদের কথা। নিরঞ্জন বলছে, দাম এখনো দেয়নি, চেনাশোনা দোকান, মাসে মাসে 2 টাকা করে দিলেই চলবে। লাবণ্য বললে, কিন্তু কেন কিনতে গেলে শাড়িটা? তোমার জুতোটা তো বহুদিন ধরে ছিঁড়ে গেছে, জুতো 1 জোড়া কিনলে হতো তোমার। নিরঞ্জন বলে, আসছে মাসে চাকরিটা পাকা হলে কিনবো, তার আগে নয়। লাবণ্য বলে, কিন্তু এখন থেকে কিছু টাকা তো জমানো দরকার আমাদের, তা না হলে আর কদিন মিসেস চৌধুরীর ঘর ভাড়া নিয়ে চলবে? গত মাসে 2 দিনের ভাড়া এখনো বাকি আছে জি। নিরঞ্জনের মুখটা দেখতে পাই এবার ভালো করে। নিম্ন মধ্যবিত্ত জীবনের ভবিষ্যৎহীন দিন যাপনের ক্লান্তির ফাঁকে ফাঁকে যেন কোথাও এক টুকরো আশা উঁকি মারে। লাবণ্য আর সে বাড়ি ভাড়া করবে একটা স্বাধীন 2 ঘরওয়ালা ফ্ল্যাট। 30 কিংবা 40, এমনকি 50 টাকা পর্যন্ত ভাড়া দেবে। তারপর যদি ভবিষ্যতে কোনো দিন সুদিন আসে, সেদিন। নিরঞ্জন চলতে চলতে হঠাৎ বললে, একটা ভালো বাড়ির সন্ধান পেয়েছি জানো। লাবণ্য চমকে ওঠে, হ্যাঁ, কত ভাড়া? ভাড়া বেশি নয়, 50, কিন্তু সেলামি চাই বুঝি? সেলামি ছাড়া বাড়ি ভাড়া পাওয়া কি সম্ভব নয়? চেষ্টা করলে কিনা পাওয়া যায়। চেষ্টা কি আর নিরঞ্জন কম করেছে? আজ 2 বছর ধরে চেষ্টা তো করেই চলেছে।
অনেকদিন থেকেই চেষ্টা চলেছে। একটা বাড়ি পেলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে এমন করে আর মিসেস চৌধুরীর ঘর ভাড়ার জন্য টাকা নষ্ট করতে হয় না। মাসে এখানে 4 দিন এলেই তো 4-5-এ 20 টাকা চলে গেল। এক এক মাসে 5 দিন 6 দিন এসেছে। তবে মিসেস চৌধুরী লোক ভালো, ব্যবহার ভালো তার। হাতে নগদ টাকা না থাকলে বাকিতেও চলে। তাছাড়া ঘন্টাই বা থাকে তারা, বাস ট্রাম বন্ধ হওয়ার আগেই বেরিয়ে আসতে হয়। তারপর আবার কতদিন পরে দেখা হবে। চলতে চলতে লাবণ্যের হাতটা ধরে নিরঞ্জন। ওদের কথা শুনতে শুনতে আমিও যেন এগিয়ে চলি। হঠাৎ মানুষের ভিড় আর দোকানপত্রের সার পেরিয়ে কখন নিরঞ্জন আর লাবণ্য কোথায় হারিয়ে যায়। একলা মিসেস চৌধুরীর ফ্রি স্কুল স্ট্রিটের বাড়ির সামনে এসে দাঁড়াই। হঠাৎ যেন স্বপ্ন ভেঙে যায়। সেই পরিচিত বাড়িটার সামনের ঘরে সাহেব মেম সেজেগুজে বসে আছে। ভেতর থেকে পিয়ানোর শব্দ আসছে। মিসেস চৌধুরীর বাড়ির সেই নেপালি দারোয়ানটা আর সেরাম করলেন না আগেকার মতো। মিসেস চৌধুরী বলতেন, টালিগঞ্জ থেকে বাসন্তী আসতো, চেতলা থেকে আসতো কল্যাণী, বেহালা থেকে আসতো টগর। কিন্তু একদিন এক একজনের সঙ্গে চৌরঙ্গি রাস্তা থেকে যাকে পেত ধরে আনতো। কিন্তু লাবণ্য বরাবর নিরঞ্জনকে দেখেছি ওর সঙ্গে। নিরঞ্জনের যখন চাকরি ছিল না, ওই লাবণ্যই 3 মাস মেসের খরচ জুগিয়েছে ওর। ঘর ভাড়া হয়তো শহরে আরো অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু সেখানে এমন রুচি আর শালীনতা পাবে না। বাইরে থেকে বোঝবার কিছু উপায় নেই। সামনে আর্কিড আর মর্নিং গ্লোরি দিয়ে ঘেরা। পেছনের দরজা দিয়ে সোজা চলে যাও ভেতরে। কোনাকুনি 3টে ঘর। পর্দা ঠেলে ঘরের ভিতরে যেতে হবে। ঘরে একটা ইংলিশ খাট, একটা ড্রেসিং আয়না আর 2টো চেয়ার। আসবাব বলতে এই। ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম। ব্যবস্থা পুরোদস্তুর বিলিতি। এখানে টাকা খরচ করেও তো আরাম। মনে আছে মিসেস চৌধুরী তাস খেলতে খেলতে উঠে পড়লেন একদিন। জর্জেটটা সামলে নিয়ে বললেন, দেখি ওদিকে গোলমাল কিসের, আমায় তাস দিও না ভাই। বাইরে থেকে খানিকটা বচসার শব্দ কানে এলো। তারপর প্রচন্ড শব্দ করে ডেকে উঠল মিসেস চৌধুরীর অ্যালসেসিয়ানটা। খানিক পরে মিসেস চৌধুরী ঘরে ঢুকে পাখার রেগুলেটরটা বাড়িয়ে দিলেন। বললাম, ব্যাপার কি? আর বলো কেন, সেটজি এসেছিল, ফুলচাঁদ সেট, মদে একেবারে চুর। একদিন বারণ করে দিয়েছি, তবু। নির্বিকার ভাবে আবার তাস খেলতে লাগলেন। নো বিট 3 ডায়মন্ডস। সেদিন অনেকদিন পরে সেই ফুলচাঁদের সঙ্গে আবার দেখা হয়ে গেল। লম্বা চওড়া একটা গাড়ি হঠাৎ সামনে এসে ব্রেক কষে দাঁড়ালো। দেখি ফুলচাঁদ। কে বলবে 40 বছর বয়স, নিজেই ড্রাইভ করছে। মুখ বাড়িয়ে হেসে বললে, কি খবর স্যার? আমি আশা করেছিলাম কিছু খবর পাবো, কিন্তু ফুলচাঁদ প্রশ্ন করলে, মিসেস চৌধুরীর খবর কিছু জানেন স্যার? ফুলচাঁদ সেঠের ভাবনা নেই। হয় এ পাড়া নয় ও পাড়া, যেখানে হোক আড্ডা ও খুঁজে নেবে। মিসেস চৌধুরী না থাক, মিসেস সরকার আছে, নার্সিং হোম আছে, কত কি আছে কলকাতা শহরে। ছোকরা বয়স। দিন দিন যেন বয়স কমছে ফুলচাঁদের। 3টে আসল আর 2টো ভেজাল ভেজিটেবল ঘিয়ের কারবার। গাড়িটা চলে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত সেদিকে চেয়ে রইলাম।
কিন্তু সেদিনই সত্যি সত্যি বসলাম কলমটা নিয়ে। এবার লিখতেই হবে। মিসেস চৌধুরী যেমন ভাবে শেষ করতে বলেছিলেন সেইভাবেই শেষ করব না হয়। প্রথমেই লিখলাম, নিরঞ্জন দাঁড়িয়ে আছে সাপ্লাই অফিসের একতলার সিঁড়ির সামনে। লাবণ্যের অফিসের ছুটি হয়ে গেছে। একে একে নামতে শুরু করেছে সবাই। লাবণ্য চমকে উঠেছে, কম নয়। বললে, হে কি তুমি? নিরঞ্জন বললে, তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ তো কথা ছিল না তোমার আসবার। তা হোক, তবু এলামি মিসেস চৌধুরীর বাড়ি যাব। আজ বড় যেতে ইচ্ছে করছে। কিন্তু টাকা টাকা এনেছো? আমার তো হাত খালি, শুধু বাস ভাড়াটা। সে একরকম বলে কয়ে ব্যবস্থা করা যাবে। আজ যেতেই হবে তোমায়। জানো লাবণ্য, আমার চাকরিটা চলে গেছে। সে কি? মিসেস চৌধুরী শুনেছেন সেসব কথা। তিনি জানতেন লাবণ্যের সে কৃচ্ছ সাধনের ইতিহাস। ধোপার বাড়ি কাপড় দেয়া লাবণ্যের বন্ধ হলো সেই দিন থেকে। শুরু হলো সেকেন্ড ক্লাস ট্রামে চড়া, টিফিন বন্ধ। একদিন নিজের জল খাবারটাও রুমালে করে বেঁধে নিয়ে ভাগ করে খেয়েছে মিসেস চৌধুরীর ঘরের দরজা বন্ধ করে। চুলে তেল পড়তে লাগলো একদিন অন্তর। স্নো ফুরিয়ে গেল, আর কেনা হলো না। মিসেস চৌধুরী বলেছিলেন, ওদের জন্য দিলাম কনসেশন করে। আমার ঘরের ভাড়ার রেট 5 টাকা বরাবর, ওদের জন্য ঠিক হলো 3 টাকা। তাও সবসময় নগদ দিতে পারতো না, বাকি পড়তো। কিন্তু ওদিকে টালিগঞ্জের বাসন্তীর গায়ে তখন ঢাকায় শাড়ি উঠেছে। চেতলার কল্যাণীর নূতন এক ছড়া হার গড়ালো। বেহালার টগরও ব্রোঞ্চের চুড়ি ভেঙে গিনি সোনার কঙ্কন গড়িয়েছে। বাজার বেশ গরম। সে বাজারে মিসেস চৌধুরী বা ছাড়বেন কেন? ঘর ভাড়ার 5 টাকা থেকে বেড়ে 10 টাকা হলো, তাতেও খালি পড়ে থাকে না। খদ্দের এসে ফিরে যায় বাইরে থেকে। মিসেস চৌধুরী টেলিফোনে সারা দিন রাত এনগেজ থাকে। মনে আছে একদিন খুব ভয় পেয়েছিল মামি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মিসেস চৌধুরীর সঙ্গে আড্ডা দেবার উদ্দেশ্যে গিয়েছিলাম। ইচ্ছে নতুন বইটা ওকে 1 কপি উপহার দেব, তারপর ওরই বিছানায় শুয়ে শুয়ে পড়ে শোনাবো জায়গায় জায়গায়। মিসেস চৌধুরী সাহিত্যিক না হন, সাহিত্য রসিক। ওকে বই দিয়ে আমাদের নিজেদের কৃতার্থ বোধ করতাম। কিন্তু দূর থেকে দেখি বাড়ির সামনে ভীষণ ভিড়। অনেকখানি জায়গা জুড়ে গোল হয়ে ফুটপাতের উপর লোক জমা হয়েছে। কয়েকটা পুলিশও সেখানে দাঁড়িয়ে। মনে হলো নিশ্চয়ই কোনো গোলমাল, কোনো কেলেঙ্কারি বেঁধেছে। এবার মিসেস চৌধুরীর আর নিস্তার নেই। আমাদের আড্ডা ভাঙলো বুঝি। যাব কি যাব না ভাবছি। শেষকালে আমরা কি জড়িয়ে পড়ব? কথাটা ভাবতেই কেমন লজ্জা হলো। ছিছি, আমরা কি বিপদের দিনে ওকে এমনি করেই ফেলে পালাবো? সেদিনই সত্যি প্রথম উপলব্ধি হলো মিসেস চৌধুরী কতখানি একলা। বুঝলাম পৃথিবীতে মেয়ে মানুষ হয়ে জন্মাবার পর সারা জীবন একজন অভিভাবকের প্রয়োজন কেন এত অপরিহার্য হয়। মিসেস চৌধুরী, আপনি যেখানেই থাকুন, আজ অকপটে স্বীকার করছি, সেদিন আপনার জন্য আমার মায়া হয়েছিল সত্যি। থাক সে কথা। আপনার বাড়িতে গিয়ে আমি বলেছিলাম। আজ বড় ভয় পেয়েছিলাম। আপনি তখন সালোয়ার পায়জামা পরে কৌচে ঠেস দিয়ে খবরের কাগজ পড়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, কেন?
কিন্তু উদ্বেগের লেশমাত্র ছায়াও আপনার মুখে ছিল না। আমি বললাম, বাড়ির সামনে ভিড় দেখে ভাবলাম বুঝি পুলিশের হাঙ্গামা। কিন্তু পুলিশের নাম শুনে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার কোচে হেলান দিয়েছিলেন। কিন্তু কি? কিন্তু দেখলাম ফুটপাতের উপর বাঁদর নাচ হচ্ছে। আপনি হেসে বলেছিলেন, না, সেসব ভয় নেই, পুলিশ আমার কিছু করবে না, তবে ভয় ফুলচাঁদকে নিয়ে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কেন? ফুলচাঁদ আপনার কি করতে পারে? আপনি বলেছিলেন, না, আমার আর সে কি করবে? ফুলচাঁদ আমার চেয়ে বড়লোক হতে পারে, কিন্তু আমার কাছে তার টিকি বাঁধা। কিন্তু ভয় অন্য ব্যাপারে। অন্য কি ব্যাপার? ভয় লাবণ্যের জন্যে বলে আপনি গম্ভীর হয়ে গিয়েছিলেন। তখন আমি জিজ্ঞাসা করিনি, কে লাবণ্য, কি তার পরিচয়? আপনার হয়তো মনে নেই, আপনি নিজের মনেই যেন বলেছিলেন, লাবণ্যকে ফুলচাঁদ বহুদিন থেকেই চাইছে, 200 পর্যন্ত খরচ করতে রাজি, আমি রাজি হইনি। শেষে কোনোদিন না। মনে আছে? এবারে আমি জিজ্ঞাসা করেছিলাম, লাবণ্যকে? আপনি সে প্রশ্নের জবাব দেননি। আপনি তেমনি কোচে হেলান দিয়েই বলেছিলেন, ফুলচাঁদ যদি বাসন্তীকে চাইতো আপত্তি করতাম না, কল্যাণীকে চাইলেও চলতো, টগরের বেলাতেও কিছু বলবার ছিল না, আমি আধ ঘন্টার মধ্যে টেলিফোনে আনিয়ে নিতাম। কিন্তু তা বলে লাবণ্য? ছি ছি। লাবণ্যকে আপনি কেন অতখানি সম্মান করতেন তা সেদিন কিছুটা যেন বুঝেছিলাম, আর কিছুটা যেন বুঝতে চেষ্টাই করিনি। সেদিন মিসেস চৌধুরী কি জানতেন তার সেই লাবণ্যকে নিয়ে গল্প লেখার জন্য একদিন রাত 12টার সময় আমার বাড়িতেই আসতে হবে? হয়তো মিসেস চৌধুরী নিজের জীবনে যা হারিয়েছিলেন তা ফিরে পেয়েছিলেন লাবণ্যের মধ্যে। হয়তো সেই জন্যই ফুলচাঁদের হাতে লাবণ্যকে তুলে দিয়ে নিজেকে অপমান করতে চাননি, কে জানে। তাই ফুলচাঁদের প্রস্তাবের উত্তরে মিসেস চৌধুরী বলেছিলেন, 200 কেন, 500 টাকা দিলেও লাবণ্যকে পাবে না, ওর দিকে তুমি নজর দিও না ফুলচাঁদ। কিন্তু ফুলচাঁদকে আপনি চিনতে পারেননি। ফুলচাঁদ সেট জাত ব্যবসাদার, 7 পুরুষের ব্যবসাদার। কখন কিনতে হবে, কখন বেচতে হবে তা সে জানে। সেও তাই ধাপে ধাপে উঠেছে। 500-তে রাজি না হয় 700, 700-তে রাজি না হয় 800, 800-তে রাজি না হয়। আজও যেন চেষ্টা করলে দেখতে পারি তেতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে নিরঞ্জন, পাশে লাবণ্য। লাবণ্য যেন খুশিতে উজ্জ্বল, বললে, দেখেছ, একটু মাটি নেই কোথাও বাড়িটাতে। নিরঞ্জন বুঝতে পারল না, বললে, কেন, মাটি দিয়ে কি হবে? একটা তুলসী গাছ পুঁততাম, কিন্তু গেরস্তের বাড়িতে তুলসী গাছ রাখতে হবে। নিরঞ্জন বললে, তা সে একটা টবে পুঁতলেই চলবে, এই রান্নাঘরের পাশে। কিন্তু শোবার ঘর কোনটা করবে? দক্ষিণের ঘরটাই তো সবচেয়ে ভালো, জানালা খুলে অবশ্য আকাশ দেখা যায়। একটা খাট কিনতে হবে আমাদের। নিরঞ্জন হেসে উঠল, সবুর করো, সবে তো চাকরি হলো, আস্তে আস্তে হবে সব, আগে বাড়িটাই হোক। বাড়ির মালিক বললেন, আমার এক কথা, ভাড়া 40 টাকা, যা সবাই দিচ্ছে আপনারাও তাই দিবেন। কিন্তু কিন্তু কি? মালিক এবার আসল কথাটা পারলেন, বললেন,
ব্যবসায় আমার অনেক লোকসান হয়ে গেছে। এখন ওই বাড়ি ভাড়াতেই সংসার চলছে একরকম। তা সেলামি কিছু দিতে হবে আপনাদের। নিরঞ্জন দমে গেল। লাবণ্য ফিরে আসছিল। এমন ঘটনা প্রথম নয়, আগে জানতে পারলে। তবুও নিরঞ্জন জিজ্ঞাসা করল, কত? যেন কমসম হলে তৈরি সে। মালিক বললেন, বেশি না, আর সবাই যা দিচ্ছেন তাই দেবেন, তার 1 পয়সা বেশি নেব না। আমার কাছে সবাই সমান। সাম্যবাদীর মতন পরম নিষ্প্রিয় ভঙ্গি করলেন তিনি। তবু কত? পুরোপুরি দেবেন। ভাঙা ভাঙতি ভালোবাসি না আমি। তবু তিনি দুর্বোধ্য হচ্ছেন দেখে দয়া করে খুলে বললেন, 1000-এর কম আমি নিইনি। ফুলচাঁদ সেদিন সেই কথাই বললে। 800-তে রাজি না হয় 1000? সংখ্যাটা পুরোপুরি হলে যেন অন্যরকম শোনায়। কিন্তু নিজের কানকে আপনি বোধহয় বিশ্বাস করতে পেরেছিলেন মিসেস চৌধুরী, তাই হয়তো দ্বিতীয়বার প্রশ্ন করেননি। তবু কিন্তু আপনাকে ব্যস্ত হতে দেখা গেল না। আপনি তেমনই নির্বিকার ভাবেই কফি চুষতে লাগলেন। কিন্তু ঘটনাচক্রে ঠিক তখনই কি লাবণ্য আর নিরঞ্জনকে সামনে দিয়ে যেতে হয়। রাত তখন 9:30। চটি ফটাস ফটাস করতে করতে চলছে লাবণ্য। সারাদিন অফিসের খাটুনির পর বাড়ি ফিরতে পারলে সে বাঁচে। আপনার ভাষাতেই বলি, আপনার মনে হলো ও তো লাবণ্য নয়, ও যেন আপনার বিগত জীবন। আপনার পরিশুদ্ধ আত্মা আপনাকে ব্যঙ্গ করে আপনার দিকে পিছন ফিরে চলে যাচ্ছে, আর ফিরে আসবে না কোনোদিন। আপনি সেখানে বসেই নেপালি দারোয়ানকে ডাকলেন। জঙ্গি। জঙ্গি 3 লাফে এসে অ্যাটেনশনের ভঙ্গিতে দাঁড়িয়ে স্যালুট করার পর আপনি বললেন, লাবণ্যকে ডেকে দে তো। লাবণ্য এলো। আপনি আপনার আত্মার মুখোমুখি হয়ে দাঁড়ালেন, এবং সেই বোধহয় প্রথম আর শেষবার। এরপর তাকে আড়ালে নিয়ে এসে ফুলচাঁদের প্রস্তাবটা জানালেন। আপনার মনে হলো পৃথিবীর প্রচ্ছদপটে আজ পর্যন্ত যত মানুষের পদচ্ছায় পড়েছে, সেই কোটি কোটি সংখ্যাহীন জনসমুদ্রের তরঙ্গ যদি আবার উদ্বেলিত হয়তো হোক, নক্ষত্র নীল আকাশের সমস্ত জ্যোতিষ্ক আর কক্ষচ্যুত কেন্দ্রচ্যুত হয়ে যদি দিকভ্রান্ত হয়তো হোক, তবুও আপনার আত্মা অচল অটল থাকবে। লাবণ্য কিন্তু সমস্ত শুনে মাথা নিচু করে রইল খানিকক্ষণ। তারপর যেন দাঁতে দাঁত চেপে বললে, ওকে একবার জিজ্ঞেস করে আসি মাসিমা। মর্নিং গ্লোরির আড়ালে অন্ধকারে একলা অপেক্ষা করছিল নিরঞ্জন। লাবণ্য সেখানে গেল। তারপর অনেকক্ষণ ধরে কি যেন পরামর্শ হলো দুজনের। দূর থেকে কিছু শোনা গেল না, তবু আভাসে বোঝা গেল একজন বুঝি কেবল বোঝাতে চাইছে, আর একজন যেন কিছুতেই বুঝতে চাইছে না। এক সময় লাবণ্য এলো। আপনার সামনে এসে মাথা নিচু করে বললে, আমি রাজি। কথাটা বোধহয় লাবণ্য একটু আস্তেই বলেছিল, কিন্তু আপনি দেখতে পেলেন ঘরের ভেতর ফুলচাঁদ সে কথা শুনে নতুন ধরানো সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে সোফা ছেড়ে দাঁড়িয়ে উঠেছে। আর আপনি আপনারও মনে হলো বারান্দার চেইনে বাঁধা অ্যালসেসিয়ানটা যেন বলা নেই কোয়া নেই হঠাৎ ডুকরে কেঁদে উঠল। বললাম, তারপর?
মিসেস চৌধুরীর পাকা চুলের খোপাটা আবার একবার খুলে গেল। এবার সেটাকে আর সামলাবার চেষ্টা করলেন না। বললেন, তারপর তারপর সেই প্রথম আর সেই শেষ। আর আসেনি তারা আমার বাড়িতে। ফ্রি স্কুল স্ট্রিটের লোকেরা আর কোনো দিন সে রাস্তায় হাঁটতে দেখেনি নিরঞ্জন আর লাবণ্যকে। আবার জিজ্ঞাসা করলাম, তবে কোথায় গেল তারা? মিসেস চৌধুরী বললেন, আমিও তাই ভাবতুম, কোথায় গেল তারা। মনে হতো সেও বোধহয় অন্য মেয়েদের পর্যায়ে নেমে এসেছি। টালিগঞ্জের বাসন্তীকে জিজ্ঞাসা করেছি, চেতালার কল্যাণীকেও জিজ্ঞাসা করেছি, বেহালার টগরকে জিজ্ঞাসা করেছি। তারা এখনো আসে, কিন্তু বলতে পারে না কোথায় গেল তারা। এমনকি ফুলচাঁদও না। আবার জিজ্ঞাসা করলাম, তবে হয়তো ওই ঘটনার পর নিরঞ্জন ত্যাগ করেছে তাকে। তাও ভেবেছি অনেকবার, হয়তো অবিশ্বাসে মুখ ফিরিয়ে নিয়েছে নিরঞ্জন। আর ওদিকে আত্মধিক্কারে হয়তো আত্মহত্যা করেছে লাবণ্য। নিজের আত্মাকে আমি নিজের হাতে টুটি টিপে মেরে ফেলতে পেরেছি জেনে মনে মনে খুব খুশি হয়েছিলাম। সত্যি বলছি, খুব খুশি হয়েছিলাম। মিস্টার চৌধুরী যেদিন বিয়ের পর আমাকে সুটকেসের মধ্যে একটা প্রেমপত্র আবিষ্কার করে আমায় ত্যাগ করেছিলেন, তারপর জীবনে এই প্রথম এমন খুশি হতে পারা, সে যে কি আনন্দ। সে আনন্দে সেদিন বিকেলবেলা ঘুম থেকে উঠে 3 কাপের বদলে 3 ত্রিকে 9 কাপ চাই খেয়ে ফেললাম। মিসেস চৌধুরীর মুখের দিকে চেয়ে দেখি তিনি কথা বলছেন, আর চোখ বেয়ে জল পড়ে তার গালের রুজ, ঠোঁটের লিপস্টিক, চোখের সুরমা সব ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে। এমন অবস্থা তার আগে কখনো দেখিনি। কি যে করব বুঝতে পারলাম না। তারপর মিসেস চৌধুরী হঠাৎ সপ্রতিভ হয়ে ব্যাগ খুলে একটা চিঠি বার করলেন। আমার দিকে সেখানা এগিয়ে দিয়ে বললেন, তারপর এতদিন পরে আজ সকালবেলা এই চিঠি পড়ে আমি তো অবাক। দেখলাম নিরঞ্জন আর লাবণ্যের বিয়ের নিমন্ত্রণ চিঠি। 15 সি কালী সরকার রোড, 13 নম্বর শুট, আজকের তারিখ। আমি মিসেস চৌধুরীর দিকে নির্বাক দৃষ্টি দিয়ে চাইতেই তিনি বললেন, এখন সেখান থেকেই আসছি। বললাম, কি দেখলেন? দেখলাম বিয়েতে যেমন হয় তেমনই লাবণ্য সিঁথিতে সিঁদুর পড়েছে, চন্দনের ফোঁটা, নিরঞ্জনের গায়ে করদের পাঞ্জাবি, মাথায় টোপর। হঠাৎ কোথা থেকে সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে পড়েছে। এতদিন কোথায় ছিল তারা সব কে জানে। আজ হঠাৎ ওদের শুভাকাঙ্ক্ষীর আর আশীর্বাদকের অভাব নেই। বাড়িটাও ভালো। রান্নাঘরের পাশে একটা টবে তুলসী গাছ প্রতিষ্ঠা করেছি। শোবার ঘরে একটা খাট, দক্ষিণ দিকের জানালা খুললে আকাশ দেখা যায়। আয়োজনও করেছে প্রচুর, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখলাম ফুলচাঁদের স্পর্শের কলঙ্ক কোথাও নেই। এতটুকু চন্দনের ফোঁটায় সব ঢেকে গেছে। কিন্তু আমার যেন কিছু ভালো লাগলো না। আমি জলস্পর্শ না করে সোজা চলে এলাম বাইরে। তারপর একটা ট্যাক্সি ডেকে সমস্ত কলকাতাটা টো করে ঘুরে এখন এই রাত 12টার সময় তোমার এখানে। গল্প বলতে বলতে মিসেস চৌধুরী যেন স্থিমিত হয়ে এলেন। মনে হলো এখনই যেন তিনি নিভে যাবেন। বললাম, তা হোক, তবু নিরঞ্জনের উদারতা আছে বলতে হবে। মিসেস চৌধুরী দপ করে উঠলেন, তা থাকবে উদারতা, কিন্তু গল্পে তুমি ওদের বিয়ে দিতে পারবে না। শেষটুকু তোমায় বদলাতেই হবে। কেন? মিসেস চৌধুরী দম নিয়ে বলতে লাগলেন, হ্যাঁ, আগাগোড়া সব ঠিক রেখে শেষকালটাকে বদলে দিবে। বিয়ে ওদের কিছুতেই দিতে পারবে না তোমার গল্পে।
ওর আত্মায় খুন ধরেছে যে আমি মিসেস চৌধুরী তার সাক্ষী। বললাম, কিন্তু আত্মা তো মরে না। নিশ্চয়ই মরে, আলবাত মরে। আমার আত্মা মরেছে, লাবণ্যের মরেছে, বাসন্তী, কল্যাণী, টগর সকলেরই মরেছে। তাছাড়া যদি বিয়ে দিতেই হয় তো দুদিন বাদেই ওদের বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে দিও। তারপর ধাপে ধাপে লাবণ্যকে কল্যাণী, বাসন্তী আর টগরের পর্যায়ে আনবে। আর তারপর একদিন জীবনের শেষ অঙ্কে দেখবে লাবণ্য বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেছে আমার মতন। পারবে না করতে? লক্ষ্মীটি, শেষটুকু ট্র্যাজেডি করে দিও। আবার জিজ্ঞাসা করলাম, কিন্তু কেন? ধরে নাও আমার শখ, আর কিছু নয়। একদিনও আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, আমিও যদি তোমার কোনোদিন কোনো উপকারে এসে থাকি, আমার এই অনুরোধটা রেখো ভাই। আর তাছাড়া অতি ঘরন্তি না পায় ঘর, এ কথাটা মানো তো। অতীতের সব ঘটনার পুনরাবৃত্তি করে লাভ নেই আজ, তবু বলতে পারি 10 বছর ধরে এ গল্প লেখার জন্য আমার চেষ্টার আর অন্ত ছিল না। বন্ধু বান্ধবের কাছে কতবার গল্প করেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু মানুষের সংসারে চোখের সামনে জীবন সম্বন্ধে মূল্যবোধের এত পরিবর্তন দেখেছি, এত অভাবনীয় বিশ্বের পরিবর্তন পরিসমাপ্তি ঘটেছে এত সহজ স্বাভাবিকভাবে যে তা বলা যায় না। তবু সাহিত্যের কারবারে এসে দেখেছি আজও জীবন সম্বন্ধে আমাদের যে ধারণাই থাক, সাহিত্যে আমরা আজও তো ফর্মুলা মেনে চলি। তাই সধবা কিরণাময়ীকে শেষ পর্যন্ত পাগল করতে হয়, বিধবা রমাকে কাশি পাঠাতে হয় আমাদের। তাই বিশ্বাস করুন মিসেস চৌধুরী, তাই আপনার অনুরোধ মতোই গল্পটা শেষ করব ভেবেছিলাম। লাবণ্যকে অধঃপতনের শেষ ধাপে নামিয়ে দিতে পারলে আমিও আপনার মতোই খুশি হতাম। তাতে গল্পটা অতি ঘরন্তি না পাই ঘর, এই সাধারণ প্রবাদ বাক্যটারও একটা উদাহরণস্থল হয়ে থাকত। জীবনে না হোক, সাহিত্যে অন্তত তাই ঘটে। সেজন্যই তো বলেছিলাম যে এ গল্পটা না লিখতে হলেই আমি খুশি হতাম। কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন মিসেস চৌধুরী, আমি আপনার সম্পূর্ণ অনুরোধটা রাখতে পারলাম না। কেন রাখতে পারলাম না তার একটা কারণ আছে বই কি, সেই কারণটাই বলি। লজ্জায়, ঘৃণায়, ধিক্কারে আমার মাথা নিচু হয়ে এলেও আমাকে তা বলতেই হবে। সেদিন কলকাতার বাইরে সিপির একটা কলিয়ারি অঞ্চলে যেতে হয়েছিল আমাকে, একটা লাইব্রেরির উদ্বোধনী উপলক্ষে সভাপতি পদের ভার নিয়ে। সভা হলো। সভার শেষে ভিড় পাতলা হবার পর জলযোগের ব্যবস্থা হয়েছিল ওয়েলফেয়ার অফিসার মিস্টার মজুমদারের বাড়ি। স্বামী স্ত্রী দুজনেই ভারী অতিথি পরায়ণ। ছোট্ট বাংলো, চারিদিকে বাগান করেছেন, ঘরটাও বেশ সাজানো। বেশ বোঝা গেল গৃহের সর্বত্র গৃহিণীর একটা সুনিপুণ কল্যাণ হস্তের স্পর্শ লেগে আছে। চা পরিবেশন করতে লাগলেন মিসেস মজুমদার। মিস্টার মজুমদার বললেন, মিসেস মজুমদার আপনার একজন ভক্ত, জানেন না বোধহয়, ওই দেখুন আপনার সবকটা বই কিনেছেন। মিস্টার মজুমদার সলজ্জভাবে হাসতে লাগলেন। সত্যি পাশের আলমারিতে অন্যান্য বইয়ের সঙ্গে আমার লেখা কটা বই রয়েছে দেখে নিয়েছি আগেই।
বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেইলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।